হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাক টু ব্যাক নোটিফিকেশন, অর্থাৎ বিগেস্ট অপরচুনিটি অফ দ্য ইয়ার, বছরের সব থেকে বড় অপরচুনিটি 2026 ইলেকশনের আগে সব থেকে বড় অপরচুনিটি তোমাদের কাছে, এবং সরকারের কাছে ভোট একটা অনেক বড় বালাই। তাই এই অপরচুনিটিটাকে আমাদের কিন্তু খুব ভালো করে কাজে লাগাতে হবে। কয়েকদিন খুব অসুস্থ ছিলাম, তাই ভিডিও বানাতে পারিনি, কিন্তু অলরেডি নোটিশ এসে গেছে, তোমরা সবাই দেখে নিয়েছো। আজকে আমরা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, এবং যেহেতু এটা আমার ইংলিশ চ্যানেল, আমি পুরোটা ইংলিশের উপরেই ফোকাস রাখব। আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্টুডেন্টদের সব থেকে বড় সমস্যা হচ্ছে ইংলিশ। তারা ম্যাথটাকে ভালো করে দেবে, তারা অ্যারিথমেটিক, রিজনিং ভালো পেরে যাবে, জিকেটাও মোটামুটি ভালো পেরে যাবে, কিন্তু ইংলিশটা এলেই মনে হয় যেন ওটাকে একটু স্কিপ করে দিলে ভালো হয়। কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি বা কেপি কনস্টেবল, ইংলিশটাকে তুমি যদি স্কিপ করে দাও তাহলে ভেবে রাখো তুমি চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা আর নেই তোমার। বিশেষ করে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি, যেখানে ইংলিশের ওয়েটেজ অনেকটাই বেশি, 15 নাম্বার। চয়েস ইজ ইয়োর্স। তোমাকে ভাবতে হবে যে তুমি চাকরি পেতে একটু কষ্ট করবে না একটু কষ্ট করবে না। কিন্তু যাই হয়ে যাক না কেন, এই কয়েকটা মাস আমাদেরকে কিন্তু একদম আদা জল খেয়ে লাগতে হবে, কারণ এই রকম অপরচুনিটি বারবার আসে না, এই রকম সুযোগ সবার জীবনে বারবার আসে না। তোমরা এটা ভেবে রাখো যে তোমরা লাকি, যে এই রকম একটা এত বড় সুযোগ, একদম 3টে সবার জন্য পরীক্ষা, এটাকে ক্র্যাক করতেই হবে। কারণ এখানে কিন্তু কম্পিটিশন হবে মারাত্মক, সবাই এই পরীক্ষাতে বসবে। মাধ্যমিক পাস পরীক্ষা বলে যারা গ্র্যাজুয়েট, যারা অনার্স, তারা বসবে না এমন কিন্তু নয়। তাই এখানে কম্পিটিশন কিন্তু মারাত্মক, ভালো করে জেনে রাখো, কম্পিটিশন কিন্তু মারাত্মক হতে চলেছে। এরপরে আসে যাক যে এখানে তো আমাদের যে ইংলিশ বিষয়টা থাকবে, সেই ইংলিশ বিষয়ে প্রস্তুতিটা নেওয়ার আগে আমি তোমাদের কিছু কনসেপ্ট ক্লিয়ার করে দিতে চাই, যে কোনো পরীক্ষায় সফল হতে গেলে তার যে প্ল্যানিং, সেই প্ল্যানিংটা আগে সঠিক হওয়া দরকার। এবং আরও একটা তোমাদের আমি গুড নিউজ দিয়ে রাখি, এর যে ব্যাচ আমি লঞ্চ করতে চলেছি বা যেটা আমি লঞ্চ করব, সেটার প্রাইস থাকবে যাতে সবাই এই ব্যাচটা নিতে পারে। কারণ এত বড় সুযোগ সবার জীবনে সব সময় আসবে না, সেই জন্য যে ব্যাচ আমি লঞ্চ করব 1-2 দিনের মধ্যে, তার প্রাইস থাকবে মাত্র 499 ইংলিশের। একদম 1 টাকা বেশি নয়, 1 টাকা কম নয়, অনলি 499। কিন্তু কোয়ালিটি হবে সব থেকে বেস্ট। সেটা আমি 1-2 দিনের মধ্যে লঞ্চ করে দেবো, সেটা তোমরা দেখতে পেয়ে যাবে। আজকে আসা যাক ইংলিশের যে স্ট্র্যাটেজি সেটা নিয়ে। এর আগে তোমরা জানো যে আমার যে ব্যাচের প্রাইস থাকে সেটা 999 থাকে। কেন? কারণ সেখানে ইংলিশের যে নাম্বার থাকে সেটা 30 নাম্বার থাকে, এখানে 10 আর 15। কিন্তু এই যে প্রাইসটা কমানোর একটাই কারণ, যাতে তোমরা প্রত্যেকে এই ব্যাচে এনরোল করতে পারো, যাতে প্রত্যেকে তোমরা ইংলিশে ভালো স্কোর করে চাকরিটাকে সিকিউর করতে পারো। এইটাই হচ্ছে আমার উদ্দেশ্য। ক্লিয়ার? এরপরে আসে যাক স্ট্র্যাটেজি। ইংলিশের স্ট্র্যাটেজি আমাদের কি হওয়া উচিত? যখনই আমরা ইংলিশ কিছু পড়তে শুরু করি, আমরা একটা হয় পিকে দে সরকার, নয় আমরা কোনো বড় বড় অথরের বই আমরা যখন সামনে খুলি, তখন আমরা বুঝতেই পারি না যে আমরা কোনটা পড়বো আর কোনটা পড়বো না। আমাদের ওই যে বইগুলো লেখা হয় সেটা কিন্তু কোনো পার্টিকুলার পরীক্ষাকে ফোকাস করে লেখা হয় না। বইগুলো কিভাবে লেখে, একটা অথর সে পুরোটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে লিখে দেয়। তাহলে ওইটা পড়লে মনে হবে যে আমাদের কাছে ওটা একটা মহাসমুদ্রের মতো, আমরা কিছু বুঝতেই পারবো না, কোনটা পড়তে হবে কোনটা ছাড়তে হবে আমরা কিছুই বুঝতে পারবো না। আর কম্পিটিটিভ পরীক্ষায় সফল সেই হবে যে জানে কোনটা তাকে ছাড়তে হবে। কোনটা পড়তে হবে সবাই জানে, কোনটা পড়তে হবে মানে কি, একটা গ্রামার বই আমি খুলে নিলাম, আমার মনে হচ্ছে সব পড়লেই হয়, কিন্তু কোনটা পড়তে হবে জানার থেকে বড় কথা কোনটা আমাকে ছাড়তে হবে, এবং সেই স্ট্র্যাটেজি আজকে আমি তোমাদের দেব। তোমরা দেখেছো ইউটিউব জুড়ে একদম মারাত্মক কম্পিটিশন চলছে। কিরকম কম্পিটিশন? সবাই বলছে আমি সেরা, সবাই বলছে আমার ব্যাচের স্ট্রেংথ। জানো তোমরা আমার ব্যাচে এত
জন পড়ে, এত কেউ পড়ে, আমি ওয়েস্ট বেঙ্গলের সেরা। আমি ওই সব ঝুট ঝামেলার মধ্যে নেই। আমি শুধু ইংলিশ পড়াই, বাকি জিনিস আমি কোনো কথা বলতে পারবো না। এবং ওই ক্যাচাকেচির মধ্যেও আমি নেই, কোনো ইউটিউবার সম্পর্কে খারাপ কথা বলা বা অন্য ইউটিউব চ্যানেলকে একটু ছোট দেখানো, এইসবের মধ্যে আমি নেই। আমার যেটা ফোকাস স্টুডেন্টদের জন্য, সেই জন্য আমি ভিডিও বানাই, এতদিন বানিয়ে আসছি। তোমরা প্লেলিস্ট চেক করলে দেখতে পাবে। কোনো ঝুট ঝামেলার মধ্যে আমি নেই, কাউকে ছোট করা বড় করা কিচ্ছুর মধ্যে আমি নেই। ক্লিয়ার? যারা করছে তাদেরকে করতে দাও। সারাদিন ইউটিউবে চেঁচিয়ে চলেছে, সারাদিন। ক্লিয়ার? তাহলে ইংলিশের স্ট্র্যাটেজি আমাদের কি হবে? আমরা এটা কোন স্ট্যান্ডার্ডের পরীক্ষা দিচ্ছি? অনলি 10 স্ট্যান্ডার্ড। সাপোজ ধরে নাও আমি তোমাদেরকে একটা টপিক বলি, নাউনের টপিক। ধরো নাউন থেকে আমাকে কিছু পড়তে হবে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, বিভিন্ন টপিক থেকে প্রশ্ন আসে। এবং আমি বই খুলে বসলাম কি নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে, ভার্ব কাকে বলে, এই কয়েকটা কাকে বলে আমি প্রথমে পড়তে শুরু করলাম। তারপরে দেখলাম পরীক্ষায় তো এগুলো কিছুই আসে না। তাহলে আমাকে কি করতে হবে? আমার যে স্ট্র্যাটেজি সেটাকে আগে সঠিক করতে হবে, যে আমি অনেক পড়বো না আমি কম পড়বো, সঠিকটা পড়বো। তাহলে আমি কি করব? আমি অনেক পড়বো না, আমি কম পড়বো, সঠিক জিনিস পড়বো। বেকার অনেক জিনিস পড়ে কোনো লাভ নেই। তাহলে যেভাবে আমাদের কোয়েশ্চেন সেট আপ করছে এক্সামিনাররা, প্রেজেন্ট ট্রেন্ড অনুযায়ী, অর্থাৎ বর্তমানে যেরকম ট্রেন্ড চলছে সেই অনুযায়ী পড়তে হবে। প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস এখানে আর কোনো কাজ করবে না। আবারও বলছি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস আজকের দিনে দাঁড়িয়ে কোনো কাজ করবে না। কেন কাজ করবে না? পরীক্ষা হয়েছে 10 বছর আগে, 3 বছর আগে, 5 বছর আগে। WBSSC গ্রুপ সি পরীক্ষা হয়েছে 10 বছর আগে, 16 সালে। তাহলে সেখানে যদি আমি কোয়েশ্চেন অ্যানালিসিস করতে যাই 10 বছর আগে আর 10 বছর পরে, সেই কোয়েশ্চেন অ্যানালিসিস কি আমার এখানে খাটবে? খাটবে না। আমাকে কি করতে হবে? ইংলিশের যে আগে বেসিক ভিত, সেটা আমাকে একটু স্ট্রং করতে হবে। আমি টেন্স জানি না, আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানি না, আমি প্রিপোজিশনের কনসেপ্ট জানি না, আমি কন্ডিশনাল জানি না, তাহলে আমি কিন্তু ইংলিশে কিছু পারবো না। আর তোমরা যারা মনে করছো যে আমি একদম একটা বই মুখস্থ করে ফেলবো, যা কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার সলভ করে ফেলবো, একদম আমি সব কমন পেয়ে যাব, এরকম জিনিস বর্তমান যুগে দাঁড়িয়ে বা বর্তমানে দাঁড়িয়ে এইসব পদ্ধতি আর কাজ করছে না। কেন কাজ করবে না? কারণ আগে দেখা যেত একটু মুখস্থ বিদ্যার উপরে বেশি কোয়েশ্চেন আসতো, একটু কয়েকটা বেশি ইডিয়মস এসে গেল, অ্যান্টোনিম, সিনোনিম, ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বর্তমানে কিন্তু ট্রেন্ড সেটা আর নেই। এখানে কিন্তু তোমার কনসেপচুয়াল ক্ল্যারিটি, তুমি গ্রামারটাকে কত তুমি জানো, দেখবে তোমাদের সিলেবাসে লেখা থাকছে স্ট্রাকচারাল গ্রামার বা স্ট্রাকচারাল সেন্টেন্স। অর্থাৎ কি, বেসিক যে নলেজ প্রেজেন্ট ডে ইউজে আমরা যে ইংলিশটাকে ব্যবহার করছি, তার যে খুঁটিনাটি, সেগুলো আমি জানি কিনা। এবং এটার জন্যে আমি যদি 10 বছর আগের একটা কোয়েশ্চেন অ্যানালিসিস তোমার সামনে এখন তুলে ধরি, তার সাথে বর্তমান কোয়েশ্চেন প্যাটার্নের কোনো মিলই থাকবে না। সেই জন্য আমি বর্তমানে আগের যে কোয়েশ্চেনের যে প্যাটার্ন 2016 সালে বা WEP কনস্টেবলের যে প্যাটার্নগুলো চলছিল, আমি আলোচনাই করছি না। আর কেন আলোচনা করছি না? কারণ এতদিন পরে পরীক্ষা হচ্ছে, সেটার সাথে কোনো গুরুত্ব রাখবে না। আমাদের একটাই গুরুত্ব রাখতে হবে, বেসিক জিনিসটাকে আমাদের ক্লিয়ার করতে হবে। এরপরে আসে যা কয়েকটা টপিক, আমি তোমাদের কয়েকটা টপিক বলছি। ধরো আমরা নাউন পড়তে শুরু করেছি, টেন্স পড়তে শুরু করেছি, আমরা কন্ডিশনাল পড়তে শুরু করেছি, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়তে শুরু করেছি, সিনট্যাক্স পড়তে শুরু করেছি। প্রত্যেকটা টপিকের 3টে পর্যায় থাকে, একটা হচ্ছে ইজি, একটা হচ্ছে মডারেট, আর একটা হচ্ছে অ্যাডভান্স। আমরা পরীক্ষা দিচ্ছি 10 স্ট্যান্ডার্ড, আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি মডারেট আর অ্যাডভান্স লেভেল। তাহলে কি, আমি এমনি ইংলিশ পারি না, আবার যদি আমাকে প্রথমেই অ্যাডভান্স লেভেল করানো হয়, আমি আরোই পারবো না। তাহলে আগে আমাকে দেখতে হবে, ইংলিশের ভীতিটা আমাকে কাটাতে হবে। আমি যেন মোটামুটি বেসিকটা একটু করতে পারি। একটা সাবজেক্টের পর আইয়ের পর কি হয় সেটা আমরা সবাই জানি, অ্যাম বসে। কিন্তু সেটা যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ফর্মে যাবে, সেটা যখন সিনট্যাক্সের ফর্মে যাবে, তখন আইয়ের পরে অ্যাম জিজ্ঞাসা করবে না। তখন তোমাকে জিজ্ঞাসা করবে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজের পরে অ্যাম, ইজ, আর কি বসে তুমি বলো। এরপর তুমি কি করবে? তোমার তো বেসিক কনসেপ্ট কিচ্ছু ক্লিয়ার নেই। তুমি জানো আয়ের পরে অ্যাম বসে, সেটাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তুমি জানো হি এর পরে ইজ বসে, সেটাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তুমি জানো ইউ এর পরে আর বসে, সেটাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে এই সব জিনিস, ভাঁওতাবাদী জিনিস আর কিন্তু চলবে না। তুমি যদি সফল হতে চাও, তোমাকে ইংলিশের বেসিক জানতেই হবে।
এবং তুমি যদি মনে করো যে আমি ইংলিশ তো কিছু পড়বো না, বাকিগুলোতে আমি স্কোর করে বেরিয়ে যাব, তাহলে তুমি একদম মূর্খের স্বর্গে বাস করছো। ম্যাথ সবাই করে দেবে, ফুল মার্কস নিয়ে চলে আসবে, 1-2 নম্বর কম পাবে। যারা চাকরি পাবে তাদের কথা বলছি, যারা চাকরি পাবে না তারা ম্যাথে 10ও করতে পারবে না, যারা চাকরি পাবে না তারা ইংলিশে 5ও পাবে না। যারা চাকরি পাবে প্রায় 20-30 লক্ষ পরীক্ষা দেবে, ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, কনস্টেবল আর কেপি কনস্টেবল মিলিয়ে। কম্পিটিশন হিউজ হবে, মারাত্মক হবে, এবং সেখানে সব থেকে বেশি সেই ক্যান্ডিডেট এগিয়ে থাকবে যে ইংলিশটাকে ভালো করবে। আবারও বলছি, চাকরির পরীক্ষায় এগিয়ে থাকতে চাইলে অঙ্কটাকে ভরসা করলে হবে না, কারণ অঙ্কেতে সবাই এখন ভালো নাম্বার স্কোর করছে। স্কোর সবাই কম করছে কোথায়? ইংলিশে। আর আগের দিনের মতো কয়েকটা আমি ইডিয়মস মুখস্থ করে নিলাম, কয়েকটা আমি ওয়ান ওয়ার্ড মুখস্থ করে গেলাম, কয়েকটা আমি সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করে গেলাম, আর আমি ভাবলাম ইংলিশে আমি বহুত বড় পণ্ডিত হয়ে গেছি, পরীক্ষা হলে 15 বা 10-এর মধ্যে 0 নিয়ে বাড়ি চলে আসবে। কিচ্ছু পারবে না, কারণ ওই কয়েকটা 100টা ইডিয়মস, 100টা ওয়ান ওয়ার্ড, এগুলোতে কিচ্ছু যায় আসে না, কিচ্ছু হবে না এগুলোতে। তোমাকে যদি ভালো স্কোর করতে হয়, তোমাকে ইংলিশের যে বেসিক রুলসগুলো রয়েছে, যে বেসিক ফান্ডামেন্টালস রয়েছে, সেই ফান্ডামেন্টালস তোমাকে আগে 100% ক্লিয়ার করতেই হবে। তাছাড়া তোমার বাঁচার কোনো উপায় নেই, আমি তোমাকে এটা বলে দিলাম, তোমরা লিখে নাও, এইটাই হবে। এবং আমি তোমাদের জন্য ওই জন্যই বলেছি, এই যে গ্রুপ সি, ডাব্লিউপি কনস্টেবল আর কেপি কনস্টেবল, এটাকে আমি একটা কম্বাইন্ড ব্যাচ করতে চলেছি। কেন? কারণ স্ট্যান্ডার্ড সবকটার এক হবে, আলাদা আলাদা ব্যাচ করে কোনো লাভ নেই। একটা ব্যাচের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের সবাইকে আমি চাইছি যাতে এরা এখানে অ্যাডমিশন নিতে পারে, কারণ ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের সব থেকে বড় সমস্যা ইংলিশ। কারণ তারা জানে না কোথা থেকে পড়তে হবে, তারা স্টুডেন্ট ভালো, তারা জানে না কোথা থেকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে। আর একটা যদি আমি কোনো এসপি বক্সি বা কোনো একটা বড় অথরের বই আমার সামনে চলে আসে, ব্যাস পুরো মাথা ঘেঁটে কি হচ্ছে, কেন হচ্ছে, কোথা থেকে কি নিয়ম এলো, আমি কিছুই বুঝতে পারবো না। এই কোয়েশ্চেন যখন তোমরা সলভ করো, দেখবে প্রিভিয়াস ইয়ার বা কিছু, তোমরা আন্দাজে একটা টিক মারো, কিন্তু কোয়েশ্চেনের উত্তরটা কেন হলো এটা তোমার আর বলার কোনো ক্ষমতা নেই। কেন ক্ষমতা নেই? কারণ তুমি বেসিক জানো না। তাই বেসিক আমাদের জানতেই হবে, বেসিক ছাড়া ইংলিশের থেকে মুক্তির কোনো উপায় নেই। ভোকাব তো আমরা যত মুখস্থ করবো তত পারবো, কিন্তু বেসিক থেকে এখন 70% প্রশ্ন আসছে। অর্থাৎ ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিতে দেখা যাবে হয়তো 10টা প্রশ্ন এসেছে একদম ইংলিশ গ্রামারের বেসিক থেকে, ডাব্লিউপি কনস্টেবল দেখা যাবে 6টা থেকে 7টা প্রশ্ন এসে গেছে বেসিক থেকে, কারণ মুখস্থ বিদ্যার উপরে এখন কোয়েশ্চেন কম রাখছে। তাহলে তখন তুমি কি করবে? তোমার মনে হবে একটু যদি গ্রামারটা শিখতাম তাহলে অন্তত চাকরিটা পেতে পারতাম। অঙ্ক সবাই পেরে যাবে, আবারও বলছি, চাকরি পেতে গেলে ইংলিশটাকে পড়তে হবে, তাছাড়া কোনো উপায় নেই। একটাই উপায়, ইংলিশে ভালো স্কোর করতেই হবে। আর ইংলিশটা ওই একটু আমি টোটকা নিয়ে পড়ে নিলাম এইভাবে হয় না, এইভাবে ইংলিশটা আর শেখা যাবে না, কারণ পরীক্ষা যেভাবে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে সেই জিনিসটা আর কাজে লাগবে না। আগেকার দিনে যখন ডাব্লিউবিসিএস হতো 10, 11, 12 এরকম সালে কিন্তু একটু মুখস্থ করলে ইংলিশটা পারা যেত, বা অন্যান্য পরীক্ষাগুলো। এখন কনসেপ্টের দিকে এক্সামিনাররা সুইচ করে গেছে। তুমি দেখো এমটিএস খুলে নাও, কনসেপচুয়ালের দিকে বেশি সুইচ করে গেছে। মুখস্থ বিদ্যার উপরে আছে, একদম নেই তা না, সেগুলো আছে, কিন্তু কনসেপচুয়ালের উপর বেশি চলে গেছে। এরপরে আরো কিছু স্ট্র্যাটেজিতে আসা যাক। ধরো আমি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি দেবো, ডাব্লিউপি কনস্টেবল দেবো, কেপি কনস্টেবল দেবো, আর আমি প্রথমেই শুরু করেছি পড়তে জয়নিং ক্লজ, তারপরে প্যারাজাম্বল, ক্লোজ টেস্ট, ব্যাস হয়ে গেল। আমাকে এক্সামে আমার কি ডিমান্ড করলো বা আমি কি এক্সাম দিচ্ছি আমি ধার ধারলাম না, আমি আমার মতো, বা আমি যেখানে ভর্তি হয়েছি তারা বললো এগুলো একদম অ্যাডভান্স লেভেল করে রাখো, সব হয়ে যাবে। এইসব করলে হবে? তোমাকে যে পরীক্ষাটা দিচ্ছ সেই কি পরীক্ষা দিচ্ছ সেটাকে আইডেন্টিফাই করতে হবে। তুমি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ আর তোমাকে যদি অনার্সের বই পড়ানো হয়, তুমি কিছু পারবে? তোমাকে যদি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তুমি অনার্সের প্রশ্ন তোমার সামনে দেওয়া হয়, তুমি পারবে? পারবে না। ঠিক তেমনই তুমি যে পরীক্ষা দিচ্ছ 10 স্ট্যান্ডার্ডের পরীক্ষা, তোমাকে পড়তে হবে সব কটা টপিক 10 স্ট্যান্ডার্ডের অনুযায়ী। অর্থাৎ আমি একটা নাউনের এরর কারেকশনের ক্লাস করাচ্ছি, সেখানে ইজি আছে, মডারেট আছে, অ্যাডভান্স আছে। আমি অ্যাডভান্সের দিকে যাবই না। প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে বলছি অ্যাডভান্স নিয়মের দিকে যাওয়ার কোনো দরকার নেই যারা এই 3টে পরীক্ষা দিচ্ছ।
এবং যেখানে যদি কোনো ব্যাচে তোমরা ভর্তি হও, দেখো অ্যাডভান্স লেভেল তোমাকে পড়াচ্ছে, তার মানে কি তারা চাইছে আমি সব পড়িয়ে দেবো, তাতে তুমি পারলে ভালো, না পারলে তোমার সমস্যা। তখন তো আমি বলে দেবো যে আমি তো পড়িয়েছিলাম, তুমি পড়তে পারো না। কিন্তু আমার ক্যাপাসিটি কতটা, এক্সামের ক্যাপাসিটি কতটা, এক্সাম কি ডিমান্ড করছে, আমি যে অনুযায়ী ব্যাচ খুললাম, আমি WBSSCর গ্রুপ সি, কেপি কনস্টেবল, WP কনস্টেবল, সেইটা বলে আমি তোমাদের কাছ থেকে টাকা নিয়েছি, ব্যাচ খুলেছি। এরপরে আমি তোমাদেরকে পড়াচ্ছি CGL লেভেলের গ্রামার, তোমাদেরকে আমি পড়াচ্ছি ব্যাংক লেভেলের গ্রামার, তোমাদেরকে আমি পড়াচ্ছি SSC CHSL CPO লেভেলের গ্রামার। তাহলে ফল্ট কার? ফল্ট তোমাদের নয়, ফল্ট আমার। কারণ আমি তোমাকে যেটা, যে কোর্সের জন্য ভর্তি করিয়েছি, তুমি সেই জন্য ভর্তি হয়েছো। এরপর তুমি কি করছো, দেখলে এখানে এত কিছু করানো হচ্ছে, তোমার মাথা সেটা ওভারলোড হয়ে গেল, তুমি নিতে পারলে না, ফেলিওর বাধা। তাহলে ঠিক করতে হবে কোথায় পড়ছি, কি পড়ছি, আমাকে যে ব্যাচ বলে ভর্তি করানো হয়েছে সেই ব্যাচের স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাকে পড়ানো হচ্ছে কিনা, নাকি আমাকে সব কিছু গুলিয়ে খাওয়া হচ্ছে, ফেল করলে তোমার দায়িত্ব, এরকম করলে হবে না। তাহলে খুব শীঘ্রই আমি ব্যাচ লঞ্চ করব অনলি 499-এ। আবারও বলছি, অনলি 499-এ আমি এই ব্যাচটা লঞ্চ করব। আমি চাই এই অপরচুনিটিটা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ছেলে মেয়ে গ্র্যাব করুক, কারণ এই অপরচুনিটি অনেক দিন পরে হয়তো আসতে পারে। এত বড় অপরচুনিটি তাড়াতাড়ি আসে না। তাই ইংলিশের স্ট্র্যাটেজি বললাম, চয়েসটা তোমরা করবে, ব্যাচে ভর্তি হবে কি হবে না। আর যদি মনে করো নিজেরা পড়তে পারবে, অবশ্যই পড়ে নিতে পারো, অন্য কোথাও ভর্তি হবে সেটাও তোমরা হতে পারো। আমি আমার স্ট্যান্ড পয়েন্ট যেটা স্টুডেন্টদের জন্য সঠিক, সেটা সবসময় বলে এসেছি, আবারও বলবো, পরবর্তীকালেও বলবো। তাতে তোমরা কোনটাকে বেটার, কোনটা খারাপ, সেটা তোমরা আইডেন্টিফাই করতে পারবে। তোমাদের জন্য কোনটা উপযুক্ত, কোনটা উপযুক্ত নয়, সেটা তোমরা আইডেন্টিফাই করতে পারবে। আমি 3টে এক্সামের নাম বললাম, আমি যে স্ট্যান্ডার্ডে পড়াবো এই 3টে এক্সামের জন্যই, বাকি কোনো এক্সাম কিন্তু এর মধ্যে কভার হবে না, আমি আবারও বলে রাখছি। সেটা যখন আমি কাল বা পরশু ব্যাচ লঞ্চ করব সেখানেও বলে দেবো। এই 3টে স্ট্যান্ডার্ড অনুযায়ী আমি পড়াবো, এর বাইরে আমি পড়াবো না। তাতে তোমরা ভর্তি হলে হবে, না হলে হবে না, কারণ অন্য পরীক্ষার জন্য আমি আর পড়াবো না। এই 3টে এক্সাম যখন আমি বলেছি, এই 3টে এক্সামের যে স্ট্যান্ডার্ড, এর বাইরে আমি যাব না। আগে থাকতে তোমাদের আমি ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার? তাহলে আজ এই পর্যন্তই। 1-2 দিনের মধ্যে ব্যাচের ভিডিও চলে আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।